আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, বিডিআর নামে ফিরছে বিজেপি। মনে আছে পিলখানা হত্যাকাণ্ডের কথা? সেই আলোচিত হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে এবং কেন ঘটিয়েছে সেটা কিন্তু পূর্ণ তদন্ত করা উচিত। কেননা বর্তমান সরকার তারেক রহমান তিনি কিন্তু নির্বাচনের আগেই কিন্তু ওয়াদা দিয়েছিলেন যে পুরনো নামে বিডিআরের নামকরণ করা হবে এবং তিনি যদি জয়লাভ করে তাহলে বিডিআর হত্যার যে পূর্ণ তদন্ত নতুন করে গঠন করবে। তবে বিডিআর নামে ফিরছে বিজেপি, নতুন করে তদন্ত করবে বর্তমান সরকার তারেক রহমান। আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলেছিল অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিশন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই সময় বলেছিলেন পিলখানার হত্যাকাণ্ড বিডিআর সদস্য দ্বারাই সংগঠিত, এখানে ফুল স্টপ, কোনো ইফ বাট নেই, একটা থ্রেটমূলক কথাটা কিন্তু তিনি বলেছেন। কিন্তু কথায় আছে ভাগ্যের কি নির্মম পরিহাস, যে সেই হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত আশা করি শুরু করবে তারেক রহমান। কেন এতগুলো সেনা সদস্যকে হত্যা করা হয়েছে এবং যদি বিদ্রোহ হয়ে থাকে কেন বিদ্রোহ হয়েছে এর মূল চাবিকাঠি বা তদন্ত করে মূল বিষয়টা কিন্তু তুলে আনা হবে। তবে যদিও প্রধানমন্ত্রী এখন বর্তমানে তারেক রহমান তিনি কিন্তু নির্বাচিত বিশাল ভোটে জয়লাভ করে সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন এবং এরই মধ্যে আপনারা জানেন যে সেনা বহরে অলরেডি যে অনেক পরিবর্তন দেখা গেছে এবং নির্বাচনের ঠিক 4 দিন আগে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম ও ইউনিফর্ম পুনর্বহাল করা হবে। এর পাশাপাশি পিলখানায় সেনা হত্যাকাণ্ডের দিনটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করার পরিকল্পনা কথা বলা হয়েছিলেন। তিনি বলেছিলেন নির্বাচনের পর সরকার গঠন করেছে বিএনপি, এই পরিকল্পনায় যত দূর এগোচ্ছে জানতে চাইলে রাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্তে অনুবিভাগের যুগ্ম সচিব রেবেকা খান ইত্তেফাককে বলেন ইতিমধ্যে নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তবে ফাইল প্রসেসর করার কাজ এখনও শুরু হয়নি। বিজিবি থেকে অথবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই ব্যাপারে চাহিদা এলেই ফাইল প্রসেস করার কাজ শুরু হবে। কেবল তো সরকার হলো, শিগগিরই হয় সেই প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। সূত্র দৈনিক ইত্তেফাক। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সে সময় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যে সেনা হত্যাকাণ্ড চালিয়েছিল সেটা এবং সেনার ভিতরে এবং আপনার বিডিআরের ভিতরে একটা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আসলে এখানে এই পরিকল্পিত ঘটনাটি কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে তা আমরা অবশ্যই পরিষ্কারভাবে বুঝতে পারি। কারণ ক্ষমতায় টিকে থাকার জন্য এই যে বড় বড় সেনা সদস্যদেরকে বিডিআর হত্যার বিডিআর বিদ্রোহ নামে একটা বিশাল একটা হত্যাযজ্ঞ ভিতরে চালিয়ে দিয়েছে এবং এই জন্য কিন্তু তিনি 17 বছর ধরে ক্ষমতায় টিকেছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহ যাকে কথায় আছে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে কিন্তু তার আর ক্ষমতা নেই, তিনি বাংলাদেশও নেই। এমনকি তিনি যাকে নির্বাচিত করেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার আমলি এবং তাই তিনি থাকতে কিন্তু তার এই বাংলাদেশ থেকে চলে যাওয়া লাগছে কোথায়, ওই যে ইন্ডিয়া। তবে দেলাওয়ার হোসেন সাঈদীর কথা একটা এখনও মনে পড়ে যায়, যদিও বেচারা নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দেলাওয়ার হোসেন সাঈদীকে জান্নাতবাসী করেন। খুব প্রিয় লোক ছিল আমাদের এবং আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ারও অনেক প্রিয় লোক ছিল দেলাওয়ার হোসেন সাঈদী, তাকে অনেক ভালো জানতেন। কোরআনের একজন দাওয়াতকারী এবং সে কোরআন বিশ্লেষণ করত এত সুন্দরভাবে যা সবার পছন্দ হয়ে যেত। কোরআন থেকে অনেক উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করে বিশাল বিশাল কথা বলতেন বা আলোচনা করতেন, যা মানুষের হৃদয়ে আজও দাগ কাটে। আজ যদিও আমাদের মাঝে নেই, তাকে যুদ্ধ অপরাধী সাজিয়ে নাটক সাজিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে এমনকি তাকে মেরে ফেলে। তিনি কিন্তু বেঁচে থাকতে একটা কথা বলেছিলেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমরা এমন এক সময় আসবে পলানোর জন্য ইঁদুরের গত পাবে না, সেটা হয়েছে না। পলানোর জন্য যাওয়ার সময় কিন্তু ইঁদুরের গত অনেক পাইনি এবং তোমরা
এমন একটা পরিস্থিতি আসবে যে যাইয়া মামুর বাড়ি ইন্ডিয়া গিয়া পড়বা। ইন্ডিয়া পড়েছে না, পড়েছে কিনা? আসলে কথা আছে কি জানেন, ক্ষমতা মানুষের জন্য চিরস্থায়ী না, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য চিরস্থায়ী, কিন্তু মানুষের জন্য ক্ষণস্থায়ী। ক্ষমতা দিয়ে মানুষ, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে যে সে কতটুকু ক্ষমতা প্রয়োগ করবে এবং অপব্যবহার করবে। দেখেন, অপব্যবহার করার কারণে এই যে বিভিন্ন সময় আয়নাঘর বানানো হয়েছে, টর্চার সেল বানানো হয়েছে, জেল জুলুম, এমনকি ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যার কারণে 24শে গণ অভ্যুত্থান হয় এবং সেখানে 1400 ছাত্রছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমনকি তাদের লাশ পুড়িয়ে ফেলানো দৃশ্য আমরা দেখেছি। কথা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা, অর্থাৎ সকল মানুষ যদি একত্রিত হয়, স্বৈরাচার সরকার যতই শক্তিশালী হোক, টেকা কিন্তু সম্ভব না। প্রমাণিত 2024 সালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আর তিনি বাংলাদেশে, আসলে তিনি যদি ইন্ডিয়ায় মারাও যান, তার লাশটা বাংলাদেশে আসতে দেবে কিনা সেটাও একটা সন্দেহের মধ্যে পড়ে। কিন্তু লাশের সাথে যদিও কারো দুঃখ থাকার কথা না, কারণ মরে গেলে মানুষ, তবে এখন সেই প্রধানমন্ত্রী বেঁচে আছে না মারা গেছে এখন পর্যন্ত আমরা কোনো খবর জানি না। এক সময় শুনেছিলাম যে ওবায়দুল কাদের আর নেই, তিনি মারা গেছেন, তারপর আর কোনো খোঁজখবর নেই। দেখেন, দেশ আমার দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু রাজনীতির কারণে এমন কোনো কাজ করা উচিত না যাতে মানুষ তাকে ঘৃণার চোখে দেখে এবং রোশনালে পড়তে হয়, যার পরিণতি এই হাসিনার মতোই হয়ে যায়। এবার আসি, ক্ষমতা টিকে থাকার জন্য সেনাবাহিনীর ভিতরে এবং বিডিআর ভিতরে একটা বিদ্রোহ সংগঠিত করে দেয়, এবং সেই মিটিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে গেল না। কেন গেল না? ওই যে সেখানে বিশাল ধরনের সমস্যা হবে এবং এই সমস্যাটা ক্রিয়েট করবে তিনি, এবং ভারতের এজেন্ডারা এর ভিতর থাকবে, এই জন্য কিন্তু তিনি যায়নি। দেখছেন কত বড় চক্রান্ত করে, কত লোক, মানে বাংলাদেশের কত বড় বড় যে সেনাবাহিনীর যে বড় বড় অফিসারদের মেরে ফেলা হয়েছে। আল্লাহ কিন্তু একজন বিচারক আছে, ঠিকই বিচার করে দিয়েছে। তার জীবনের কেরিয়ারে সম্ভবত তিনি বেঁচে থাকতে মনে হয় জীবনে আর বাংলাদেশে পা দিতে পারবে কিন্তু কিনা সেটাও এখন সন্দেহের বিষয়। মানুষ অপেক্ষা করতে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আছে। আওয়ামী লীগ কিন্তু একটা বড় দল, আওয়ামী লীগ করা কিন্তু অপরাধ না ভাই, কিন্তু এই যে তার যে কার্যক্রমে তিনি কি বাংলাদেশে আসতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা আছে? কেউ কোনো নিশ্চয়তা দিতে পারছে না। আমরা শুধু শুনি সে আসবে আসবে, কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে কবে আসবে, কীভাবে আসবে, কেমনে আসবে। কারণ বর্তমান পরিস্থিতি যদি সে আসে, তাহলে বাংলাদেশের যে জনতা তাকে কি আস্ত রাখবে? মেরে ফেলবে। অর্থাৎ মৃত্যুর ভয়ের জন্য তারা আর আসতেও পারবে কিনা সেটা আমাদের জানাবে। সুপ্রিয় দর্শক, রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সেনা অফিসারদের নৃশংসভাবে হত্যাযজ্ঞের 17 বছর আজ। শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস। অন্তর্বর্তী সরকার এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে। পিলখানার ভেতরে সেনা অফিসারদের হত্যাকাণ্ডের পেছনে কী ছিল ষড়যন্ত্র, এবং কেন এতগুলো অফিসারকে জীবন দিতে হলো? প্রশ্ন আপনাদের কাছে। অন্তর্বর্তী সরকার এর জন্য গঠন করেছিল জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের রিপোর্টে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রতিবেশী একটি রাষ্ট্রের সম্পৃক্ততার কথা উঠে এসেছে, কিন্তু বর্তমান সরকার সেই রিপোর্টে আস্থা রাখতে পারছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একদিন আগেই গত সোমবার বলেছেন, পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় নতুন করে তদন্ত করবে সরকার। কেন? আসলে ইন্ডিয়াকে এটুকু ছাড় দেওয়ার জন্য করবে নাকি তারেক রহমান? জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ সেনা সদস্যদের শোক শতাব্দ পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সেনা হত্যাযজ্ঞের শহীদদের মাগফিরাত কামনা করেন। দিবসটি উপলক্ষে নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিশন কি বলেছিল, আসুন কিছু আলোচনা করি।
অন্তর্বর্তী সরকারের গঠন করা জাতীয় স্বাধীন তদন্ত কমিশন 11 মাস ধরে তদন্ত করে সরকারের কাছে রিপোর্ট দাখিল করে। সেই রিপোর্টে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডে তদন্তকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন আওয়ামী লীগের নেতারা সম্পৃক্তের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি প্রতিবেশী একটি রাষ্ট্রের সম্পৃক্তর কথাও উঠে আসে রিপোর্টে। পিলখানা তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততার পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তারা বলছে, এ ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এছাড়া এ ঘটনার ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। কমিশনের সভাপতি মেজর জেনারেল অফ আলম ফজলুর রহমান বলেন, সেনাবাহিনীকে দুর্বল করতে ও ক্ষমতা টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অফ তারিক আহমেদ সিদ্দিক, সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ ও জিডিএফআই-এর সাবেক মহাপরিচালক লে জেনারেল অফ মোল্লা ফজলে আকবরও জড়িত ছিলেন। দেখছেন কারা কারা জড়িত ছিল। কি বলেছিলেন সেনাপ্রধান? যদিও গত বছরের 25 ফেব্রুয়ারি পিলখানা সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর মহাখালী রওনা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদন্ত বিডিআর, বর্তমানে বিজিবি সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ বাট যদি কিন্তু নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন যে এই যে বিচারিক কার্যক্রম এত দিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। ঘটনার সময় সেনা প্রধানের দায়িত্বে ছিলেন জেনারেল অফ মঈনুদ্দিন আহমেদ। পরিবর্তিত পরিস্থিতিতে ইউটিউবে এক সাক্ষাৎকারে তিনি ওই দিনের ঘটনার অনেক কিছুই জানিয়েছেন। তার দাবি, তদন্তে সরকার তেমন সহায়তা করেনি, তবে পেছনের ষড়যন্ত্রের ব্যাপারে তিনি কিছু বলেননি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর, বর্তমান বিজিবি সদর দপ্তরে বিপদগামী সদস্যরা কিছু দাবি দেওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে তাণ্ডব চালায়। ওই 2 দিনে যে 74 জনকে হত্যা করা হয়েছে তার মধ্যে আছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক সহ 57 জন সেনা অফিসার এবং নারী ও শিশু সহ আরও 17 জন। সেদিন কি ঘটেছিল? হাইকোর্টে জমা হওয়া মামলার নথি থেকে জানা যায়, 2009 থেকে 25 ফেব্রুয়ারি ছিল তৎকালীন বিডিআর বার্ষিক দরবারের দিন। অনুষ্ঠান শুরু হয় সকাল 9টায় সদর দপ্তরে দরবার হলে। সে সময় সেখানে উপস্থিত ছিলেন মহাপরিচালক জিডি মেজর জেনারেল শাকিল আহমেদ, উপ মহাপরিচালক ডিডিজি ব্রিগেডিয়ার জেনারেল এম.এ. বারী, বিভিন্ন ইউনিট কর্মকর্তা সহ বিডিআর নানা পদের সদস্যরা। সরকারি তদন্ত কমিটি প্রতিবেদন অনুসারে ওই দিন দরবারে উপস্থিত ছিলেন 2560 জন। দরবার শুরুর পর মহাপরিচালকের বক্তব্য চলাকালে সকাল 9টা 26 মঞ্চের বাঁ দিকের পেছন থেকে 2 জন বিদ্রোহী জওয়ান অতর্কিত মঞ্চে প্রবেশ করেন। একজন ছিলেন সশস্ত্র। শুরু হয় বিদ্রোহ। দরবার হলে বাইরে থেকে গুলির আওয়াজ ভেসে আসে। কিছুক্ষণের মধ্যে লাল সবুজ রঙের কাপড় দিয়ে নাক মুখ বাঁধা বিদ্রোহী জওয়ানরা দরবার হল ঘিরে গুলি করেন। 10:30টার দিকে বিদ্রোহীরা কর্মকর্তাদের দরবার হল থেকে সারিবদ্ধভাবে বের করে আনেন। ডিজির নেতৃত্বে কর্মকর্তারা দরবার হলের বাইরে পা রাখা মাত্র মুখে কাপড় ও মাথায় হলুদ রঙের হেলমেট পরা 4 জন ডিজিকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করেন। ডিজির পর হত্যা করা হয় আরও কয়েকজন কর্মকর্তাকে। এরপর পিলখানার ভেতরে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। সন্ধ্যায় পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহত সেনা কর্মকর্তাদের লাশ মাটিতে পুঁতে ও সরিয়ে ফেলা হয়। পরদিন অর্থাৎ 26 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার দিকে বিদ্রোহী অস্ত্র সমর্পণ শুরু করে। এরপর শুরু হয় শেখ হাসিনার
সেই রাজত্ব। আসলে এটা কি জানতেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? অবশ্যই জানতেন। আপনারা দেখেছেন যে যে সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন সেই সময়। তিনি ছিলেন তিনি কিন্তু একটা কথা বলেছেন যে আমি প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম, সে বলছে যে তুমি বেশি বোঝো না, তুমি চুপ থাকো, আমি এই ব্যাপারে দেখছি। এতে কিন্তু পরিষ্কার হয়ে যায় এই খুনের সাথে কে জড়িত। সুপ্রিয় দর্শক, আমরা এই বিডিআর হত্যার একটা সুষ্ঠু তদন্ত চাই। এই বিডিআর বা সেনায় আমাদের কোনো আত্মীয়স্বজন নেই, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের দাবি একটাই দাবি, যেন যারা অন্যায় করেছে তাদের জন্য কঠিন সাজা হয়, এবং যারা অপরাধ তাদের জন্য ছেড়ে দেওয়া হয়। এখনও কিন্তু অনেক অপরাধ মানুষ আছে, এবং তারা কিন্তু এখনও জেল খাটতেছে, হাজত খাটতেছে। কেউ চাকরি হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ জীবন হারিয়েছে, কেউ স্ত্রী পরিজন সব কিছু হারিয়ে ফেলেছে শুধু এই বিদ্রোহের কারণে। তাহলে এই বিদ্রোহ কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এবং স্বার্থ কী? অবশ্যই ক্ষমতা না? আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। এরকম নতুন নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।